দর্শক, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি আয়োজন চলছে, মাসব্যাপী সেই আয়োজন চলবে। সরকারি পর্যায়েই সেই আয়োজন করা হচ্ছে, বেসরকারি পর্যায়েও বিভিন্ন রাজনৈতিক দল নানা রকমের আয়োজনের মধ্যে রয়েছে। এরই মাঝে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেটাকে জুলাই অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। 5 আগস্টকে ছুটি ঘোষণার মধ্য দিয়ে এক ধরনের এই ঘটনাটাকে দেশের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দেয়া হলো। জুলাই আন্দোলনে এবং আন্দোলনের পরবর্তীতে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর, সরকার পতনের পর বাংলাদেশের অধিকাংশ থানায় আন্দোলনের মাঝে যেমন আক্রমণ করা হয়েছে, আন্দোলনের পরেও সরকার পতনের পরেও থানায় আক্রমণ করা হয়েছে। বলা যায় যে প্রায় 90% থানায় বাংলাদেশের আক্রমণের ঘটনা ঘটেছে, অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে সেটা সরকারের তরফ থেকে এক ধরনের পরিসংখ্যান দিলেও বিশ্লেষকরা ধারণা করছেন যে তার চাইতে অনেক বেশি অস্ত্র লুট হয়েছে। সরকারি পরিসংখ্যানে স্পষ্ট সংখ্যাটা সামনে আসেনি, কিন্তু এখন পর্যন্ত বহু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো ব্যক্তি পর্যায়ের চলে গেছে, ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত হচ্ছে। সন্ত্রাসীরা সেগুলো ব্যবহার করছেন, ডাকাত, চোর, ছিনতাইকারী এবং মব যারা করছে তারা এই অস্ত্র ব্যবহার করছে, এমনটা ধারণা করা হচ্ছে। জুলাই আন্দোলনের সময় কতগুলো থানায় আক্রমণ করা হয়েছিল, কতগুলো অস্ত্র লুট করা হয়েছিল, শেষ পর্যন্ত কতগুলো অস্ত্র উদ্ধার করা গেল, সেই অস্ত্রগুলো কেন, বাকি অস্ত্রগুলো কেন উদ্ধার করা গেল না, সেই অস্ত্রগুলো এখন কোথায়, সেগুলো যদি পাবলিকের হাতেই থাকে তাহলে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে দেশে, সেই নৈরাজ্য রোধ করবে কিভাবে সরকার, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের অধিকাংশ থানা আক্রমণের শিকার হয়েছিল এবং আন্দোলনের সময় এবং আন্দোলনের পরে পুলিশের ওপরে যে রাগ, সেই রাগের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছিল এবং থানা আক্রমণ, পুলিশ হত্যাকাণ্ড, এগুলো তো আমরা জানি, যদিও এখন পর্যন্ত পুলিশ হত্যাকাণ্ডের স্বীকৃতি সরকারি পর্যায়ে দেয়া হয়নি। বেসরকারি এবং আন্তর্জাতিক পর্যায় থেকে বিভিন্নভাবে এই সংখ্যা বিভিন্নজন বলার চেষ্টা করেন। কেউ বলার চেষ্টা করেন 3000-এর বেশি, কেউ 3200 সামথিং এরকম বলার চেষ্টা করেন, কিন্তু সরকারি পর্যায় থেকে এর সত্যতা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। যেহেতু সরকারি পর্যায় থেকে বলা হয়নি, সেহেতু ব্যাপারগুলো, ঘটনাগুলোর অথেন্টিক যে ব্যাপার থাকে সেটা প্রকাশ পায় না। সরকার আদতেও এই পরিসংখ্যানটা জানাবে কিনা সেটাও একটা বড় বিষয়। সেই সময় থানা লুটের ঘটনা হয়েছিল, অস্ত্র লুটের ঘটনা হয়েছিল। বাংলাদেশ প্রতিদিন এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে। সেই রিপোর্টের শিরোনাম তারা দিয়েছে, শিরোনামটা দেখে নিতে পারেন, যে 5753টি অস্ত্র লুট করা হয়েছিল পুলিশের অস্ত্র অপরাধীদের হাতে। এমন শিরোনাম করে তারা যে রিপোর্টটা সামনে এনেছে, সেখানে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত 1369টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। সেখানেই বলা হচ্ছে যে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থানা এবং ফাঁড়ি থেকে লুট হয় পুলিশের অস্ত্র, গোলাবারুদের একটা ব্যাপক অংশ। এখন এসব অস্ত্র ব্যবহার করে খুনাখুনি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ করছে দুর্বৃত্তরা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দেশে অপরাধ বৃদ্ধির কারণ এই অবৈধ অস্ত্রের ব্যবহার। অর্থাৎ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিপুল সংখ্যক অবৈধ অস্ত্র সন্ত্রাসীরা ব্যবহার করছে এবং দেশে যে অপরাধ প্রবণতা বেড়েছে সেটার অন্যতম কারণও এটা। সম্প্রতি আমরা সেনাবাহিনীর বিভিন্ন অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনা দেখেছি এবং নড়াইলের পরে সাতক্ষীরায় স্নাইপার উদ্ধারের ঘটনা দেখেছি। যে স্নাইপার নিয়ে জুলাই আন্দোলনে কারা গুলি করেছিল, কারা
স্নাইপার ব্যবহার করেছিল সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এই আন্দোলনে যে 834 জনের শহীদ হওয়ার তালিকা সরকার গেজেট আকারে প্রকাশ করেছে, সেখানে 7.62 কিংবা 7.2 এই গুলিগুলোর অস্তিত্ব পাওয়া গেছে। এর আগের স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, তিনি এই ব্যাপারগুলো বলতে গিয়ে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। সুতরাং এই সেন্সিটিভ বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ কিছু বলছে না, কিন্তু তদন্তে এখন পর্যন্ত উঠেও আসেনি কিংবা তদন্ত করার ব্যবস্থাও করা হচ্ছে না যে আদতে ওই সময়ে বেসরকারি পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে এই রাইফেল, স্নাইপার এগুলো ব্যবহার কারা করেছিল। তাদেরকে খুঁজে বের করা উচিত এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত, এমনটাও বলা হচ্ছে। সেনাবাহিনীর অভিযানে 2টি স্নাইপার উদ্ধারের আমরা ঘটনা দেখেছি, বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনাও দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত লুট হওয়া পুলিশের অস্ত্র দিয়ে যখন অপরাধ বাড়ছে, বিশেষ করে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও মাদক কারবারে অবৈধ অস্ত্র বেশি ব্যবহৃত হচ্ছে, সেই সময় পুলিশ সদর দপ্তর যেটা বলছে সেটা হচ্ছে যে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের 664টির মধ্যে 460টি থানায় হামলা করা হয়, ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়। 114টি ফাঁড়িতেও লুটপাট চালায় দুর্বৃত্তরা। অবশ্য পুলিশের হেডকোয়ার্টার থেকে এই তথ্য বলা হয়নি যে কতজন পুলিশকে হত্যা করা হয়েছিল। সেখানে বলা হয়েছে যে থানা এবং ফাঁড়িতে হামলা চালিয়ে পিস্তল, রিভলভার, শটগান সহ 11 ধরনের 5,753টি অস্ত্র লুট করেছিল হামলাকারীরা। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে এখন পর্যন্ত লুট হওয়া 4,384টি অস্ত্র তারা উদ্ধার করতে পেরেছে। বাকি 1,369টি অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আরও বড় ব্যাপার হচ্ছে যে এছাড়া লুট হয়ে যাওয়া 6,51,832টির মধ্যে মাত্র 3,94,087টি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এখনও অর্ধেক গোলাবারুদ ব্যক্তি পর্যায়ে রয়ে গেছে, যেগুলো সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখন সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের হাতে চলে গেছে। লুটের এইসব অস্ত্র কেউ কেউ নিজের কাছে রেখেছে, আবার কেউ বিক্রিও করে দিয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে গত সেপ্টেম্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরে সোরে নেমেছিল, পরে তার গতিও কমে যেতে দেখা গেছে। এই ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি আমরা দেখিনি এখন পর্যন্ত। সরকার এতটা সক্রিয়ও হয়নি যে এই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, একেবারে সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে যেন ব্যক্তি পর্যায়ে সন্ত্রাসীদের কাছে সেই অস্ত্র না থাকে। এটাকে নিয়ে যারা বর্তমান সরকারের বিরোধী পক্ষ, যারা আওয়ামী সরকারের পক্ষের লোক হিসেবে পরিচিত, নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির চেষ্টা করেন, বলাবলির চেষ্টা করেন যে এই বিপুল পরিমাণ যে অস্ত্র, থানা থেকে লুট হওয়া অস্ত্র, এই অস্ত্র জুলাই আন্দোলনে ছাত্র জনতা ব্যবহার করেছে, যদিও তার কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। কিন্তু আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেনা প্রধান সম্পর্কে মন্তব্যে, যখন হাসনাত আবদুল্লাহ সেনা প্রধান সম্পর্কে বাজে স্ট্যাটাস দিলেন, তার পরের দিনই একটা ভিডিও বার্তা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভিডিও বার্তা দেখেছিলাম। সেই ভিডিও বার্তায় তাকে বলতে শুনেছিলাম যে তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল। যদি এই অর্জনটা, 5 আগস্টের অর্জনটা যদি ডিলে হতো, তাহলে তারা অস্ত্র হাতে মাঠে নেমে পড়তো। সেখানে এই প্রশ্নও এসেছিল, অস্ত্র আপনাদেরকে কে দিত, কোথায় পেতেন অস্ত্র? সশস্ত্র বিপ্লবের জন্য যে বিপুল পরিমাণ অস্ত্র প্রয়োজন, সেই অস্ত্রের যোগান কে দিত, কোথায় থেকে পেতেন, কিভাবে পাওয়া সম্ভব হতো? এই বিতর্কগুলো রয়েছে, নানা বিতর্কই থাকবে। সরকারের 2-1জন উপদেষ্টা নানা সময় নানা ধরনের বিতর্কিত কথা বলেন। এই বিতর্কের বাইরে এসে আমাদের জাতিগতভাবে বোধহয় ঐক্যবদ্ধ হওয়ার একটা জায়গা রয়েছে, যে পুলিশের অস্ত্র যেভাবে সাধারণ জনগণের কাছে রয়ে গেছে এবং বিপুল পরিমাণ প্রায় 1400 মতো অস্ত্র এখনও রয়ে গেছে সাধারণের হাতে, এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। এই অস্ত্র এবং প্রায় অর্ধেকের বেশি, প্রায় 2.5 লাখের বেশি, 2,57,000 গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি। সেই বিপুল পরিমাণ গোলাবারুদ কাদের কাছে রয়েছে, সেগুলো কি আইনশৃঙ্খলা বাহিনী জানে না? সেগুলো কি বাংলাদেশের গোয়েন্দা
গোয়েন্দা সংস্থা উদ্ধার করতে পারে না? উত্তর হলো, খুব স্বাভাবিক সহজ উত্তর হলে ইচ্ছা করলেই পারে। তাহলে ইচ্ছার ঘাটতি নাকি সরকারের এক ধরনের এই ব্যাপারে অনীহা রয়েছে, কিংবা সরকার এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য জোর দিয়ে যে বলা, ফোর্স করা, সেইটা সরকার করেনি। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে? এটা একটা বড় প্রশ্ন। এভাবে যদি চলতে থাকে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে নেমেছে, সেই পরিস্থিতি যে আরও খারাপ হবে সেটা বলাই বাহুল্য। হবে কি সেই অস্ত্রগুলো উদ্ধার, এবং জানা যাবে কি সেই অস্ত্রগুলো কারা ব্যবহার করেছে এতদিন, লুটই বা কারা করেছিল, পুলিশ হত্যার সঙ্গেই বা কারা জড়িত ছিল, তৃতীয় কোনো পক্ষ জড়িত ছিল, নাকি এই আওয়ামী লীগ সমর্থকরা যে অভিযোগ করেন সেই অভিযোগই সত্য? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।